আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দেশে বিশৃঙ্খলা তৈরি হলে ফ্যাসিবাদ ফিরে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুরনো তিক্ততা ভুলে অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ করতে চায় বিএনপি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে হিন্দু প্রতিনিধির সম্মেলনে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন শামীম চৌধুরী। বিভিন্ন হিন্দু সংগঠন ও মঠ মন্দিরের নেতৃবৃন্দের অংশগ্রহণে রাজধানীতে অনুষ্ঠিত হয় হিন্দু প্রতিনিধি সম্মেলন। বিএনপির নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা জানান হিন্দু সংগঠনের নেতারা। তুলে ধরেন তাদের বেশ কয়েকটি দাবি। সেই আওয়ামী লীগ নেতাদের দখলে থাকা সকল সম্পত্তি আমরা ফেরত চাই। বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্যরা বলেন, আগামীর বাংলাদেশ গড়ার যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে না পারলে পিছিয়ে পড়বে দেশ। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু নির্বাচনের কথাও বলেন তারা। নতুন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আবার গড়ে তুলি বাংলাদেশের মানুষ সুখী ও সমৃদ্ধশালী হোক। পিছিয়ে পড়া গোষ্ঠীগুলোকে রাজনীতিতে এগিয়ে নেওয়ার জন্য, অর্থনীতিতে তাদের ভূমিকা রাখার জন্য, সমাজে সমানভাবে যাতে সব স্থান পায়, এই বিষয়গুলো কিন্তু তারেক রহমান সাহেবের রাজনীতিতে উঠে এসেছে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, গণ অভ্যুত্থানের পর যে সুযোগ এসেছে সেটি কাজে লাগিয়ে সমৃদ্ধশালী দেশ গড়তে চায় বিএনপি। 1971 সালে যখন আমরা স্বাধীনতা যুদ্ধ করি, সেই যুদ্ধের সময় কিন্তু আমাদের কোনো পার্থক্য ছিল না। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে আমাদের এই দেশকে স্বাধীন করবার জন্য লড়াই করেছিলাম। ফ্যাসিবাদী শক্তি নির্বাচনকে সামনে রেখে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার আগেই যথাযথ পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। ফ্যাসিবাদ শাসন আমলে ফ্যাসিবাদের রোষানল থেকে বাঁচতে ফ্যাসিবাদ বিরোধীদের কেউ কেউ যে উপায় গুপ্ত কৌশল অবলম্বন করেছিল, পতিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশকে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছে কিনা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানাতে চাই। সম্মেলনে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে রংধনু দেশে রূপান্তর করার আহ্বান জানান বিএনপি নেতারা। বাংলাদেশ একটা রংধনু, রেইনবো, ওনার এই মন্ত্রে আমরা দীক্ষিত। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে। সংবিধানে গণভোট বলতে কিছু নেই। রাজনৈতিক দলগুলো কথায় কথায় রাজপথে গেলে আবারও রাজনৈতিক সহিংসতা সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের দাবি, নির্বাচন বাধাগ্রস্ত করতে নয়, রাষ্ট্র ও জনস্বার্থে রাজপথে জামায়াত। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, যত যাই হোক নির্বাচন ফেব্রুয়ারিতেই। এ বিষয়ে আরও জানাচ্ছেন জাহিদ রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে সম্পৃক্ত করে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর ইশতেহার হোক, এমন ভাবনা নিয়ে এ আলোচনার আয়োজন। সংলাপে যোগ দেন রাজনৈতিক দলের প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ, কূটনীতিক, উন্নয়ন সহযোগী সংস্থা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ সময় বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী দাবি করেন, কিছু কিছু দল সংস্কার ইস্যুতে জনগণ নয়, নিজেদের মালিক মনে করছে। এর একমাত্র সমাধান আপনি জনগণের কাছে গিয়ে এটা সমাধান করতে হবে। এই স্পিরিট যদি না থাকে, এই স্পিরিটের বাইরে গিয়ে যদি আবার ওই চাপিয়ে দেওয়ার একটা মনোবৃত্তি হয়, এটার জন্য আবার রাস্তায় গিয়ে আন্দোলন করতে হয়। এবং এই সংবিধানে গণভোটের কিছু নাই। বাংলাদেশের মানুষ সাংঘর্ষিক রাজনীতি দেখতে চায় না। জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, জুলাই সনদ নিয়ে জটিলতা সৃষ্টি করেছে ঐক্যমত্য কমিশন। বিগত রিজিম কিন্তু 15 বছর জনআস্থা এত নষ্ট করে দিয়েছে, ভোটের প্রতি মানুষের আকর্ষণই শেষ পর্যন্ত ছিল না। আমরা এই সরকারের অনুরোধ করতে চাই, এই জনআস্থা তৈরির একটা বড় বিষয়, তাহলে একটা অ্যাসিড টেস্ট যদি ইলেকশনের মাধ্যমে হয়ে যায়,
তাহলে এটা আমরা অনেক বেশি বেনিফিট হবে, ন্যাশনাল ইলেকশনটা আরো ভালো করতে পারবো। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্তে পৌঁছতে না পারলে সে দায়িত্ব অন্তর্বর্তী সরকার পালন করবে বলে জানান শফিকুল আলম। বারবার একই মেসেজ বারবার দিচ্ছি, এখানে পুরো ক্যাবিনেট, পুরো উপদেষ্টা পরিষদ, চিফ অ্যাডভাইজার সবাই এইটার জন্য আমি বলবো যে রাত দিন কাজ করছেন। ইলেকশন ঠিক টাইমে একদম ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। জুলাই আন্দোলনে অংশ নেয়াদের জঙ্গি মন্তব্য করা শেখ হাসিনার বিষয়ে রাজনৈতিক দলগুলো শক্ত অবস্থান নেবে বলেও আশা প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। 180 মিলিয়ন লোককে হত্যা করে উনি ক্ষমতায় আসবেন। জাহিদ রহমান, RTV, ঢাকা। ৭১-এ যারা উল্টো পথে হেঁটেছিল তারাই এখন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে। নিজেরা ক্ষমতায় যেতে পারবে না বুঝতে পেরে আমাদের বাড়া ভাতে ছাই দিতে চাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি দিল্লিতে বসে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ডাকা ১৩ই নভেম্বরের লকডাউন কর্মসূচিকে পাগলের সুখ মনে মনে বলে আখ্যায়িত করেন। মানুষ বলে না যে পাগলের সুখ মনে মনে, আওয়ামী লীগ যদি মনে করে যে 13ই নভেম্বর বাংলাদেশের মানুষ তাদের আহ্বানে সাড়া দিয়ে লকডাউন করবে, তাহলে আপনাদেরকে 5ই আগস্ট বিদায় করে দিল কেন? এই এক বছরের ভিতরে কিভাবে আপনাদের মনে হলো যে ফ্যাসিস্ট পতিত শেখ হাসিনা এবং আওয়ামী ফ্যাসিবাদী শক্তির পক্ষে বাংলাদেশে লকডাউন আপনারা আহ্বান করবেন আর জনগণ সাড়া দিবে? জামায়াতের ইসলাম আর আমাদের ইসলাম এক নয়, তাই জামায়াত বাদে সব ইসলামী দলকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দাওয়াতুল ইহসান আয়োজিত কওমি মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য ও অবদান শীর্ষক আলোচনা সভা ও জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ইসলাম ও ইসলামের মূলধারা ক্ষতিগ্রস্ত হয় এমন সিদ্ধান্ত গ্রহণ না করার পরামর্শ দিয়ে বলেন, অতীতেও বহুবার ঐক্যের আহ্বান জানিয়েছে, কিন্তু দুঃখের বিষয় এখনও সেই ঐক্যের পরিবেশ তৈরি হয়নি। এটা মওদুদির ইসলাম, এটা আমাদের ইসলাম না। এটা হলো मदनी रहमतुल्लाह अलैह का। हमारे इस्लाम मदीना का इस्लाम है और मौदूदी के इस्लाम है, जमात इस्लाम के इस्लाम है। इसलिए कादियानी जितना नुकसान नहीं हो रहा दीन का, जमात इस्लाम से इससे बहुत ज़्यादा नुकसान हो रहा। দেশের মৌলিক কাঠামো পরিবর্তনের জন্য জুলাই সনদ বাস্তবায়নের দাবি করায় নির্বাচনে কালক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন রাজনীতিবিদরা। অথচ রাজনৈতিক দলগুলোর বুদ্ধিভিত্তিক ক্যাপাসিটির অভাবেই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারেনি বলে মন্তব্য করেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। আর ঐক্যমত্য কমিশনের সংসদে নারী আসনের বিষয়ে যে প্রস্তাব রাখা হয়েছিল তার রাজনীতিবিদদের বিরোধিতায় পাশ হয়নি বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় নারী শক্তির আয়োজনে নারী কণ্ঠে জুলাই সনদের বাস্তবায়ন রূপরেখা শীর্ষক সেমিনারে এসব মন্তব্য করেন তারা। তাদের সেই বুদ্ধিভিত্তিক মেকানিজম নাই, তারা অনেক ভালো করে ঘুম থেকে ওঠেন, ভালো করে ঘুমাতে যান, নিয়ম মতো চলেন, কিন্তু তারপরও তাদের বুদ্ধিভিত্তিক ক্যাপাসিটি নাই এই যে বাংলাদেশকে নতুন একটি সামাজিক এবং রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে দিয়ে নিয়ে যাওয়া, এই ক্যাপাসিটি তাদের নাই। প্রপোজাল ছিল যে সংরক্ষিত আসন 50 থেকে 100-তে উন্নীত হবে এবং 100 আসন সরাসরি নির্বাচন এর মাধ্যমে নারীরা সংসদে যাবেন। পদ্ধতি দুইটা কমিশনের দুই রকম ছিল। সেটা কিন্তু ফাইনালি আমাদের যে জুলাই সনদ এইখানে পৌঁছায় নাই, কারণ রাজনীতিবিদেরা এই জায়গায় একমত হতে পারেননি। সন্দেহবশত বা উদ্দেশ্য প্রণোদিতভাবে যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে নাজেহাল করা হতো বিগত সরকারের সময়। তারই ধারাবাহিকতায় আইন হাতে তুলে নিয়ে এখনও চলছে মব,
শুধু গত 14 মাসে গণপিটুনিতে নিহতের সংখ্যা 216 জন। তবে পুলিশের দাবি মব বন্ধে কঠোর অবস্থান তাদের। বিশেষজ্ঞদের মতে মব ভায়োলেন্স বন্ধে সরকারের ঘোষিত দৃঢ় অবস্থান বাস্তবায়নের পাশাপাশি শক্তিশালী ও স্বাধীন বিচার ব্যবস্থা গড়ে তুলতে হবে, না হলে এর রেশ গড়াবে আসন্ন নির্বাচনে। জাহিদ রহমানের আরও একটি প্রতিবেদন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে 2 নভেম্বর রোববার গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত হন বগুড়ার শিবগঞ্জের 3 জন। 26 অক্টোবর চট্টগ্রামের আনোয়ারায় গরু চুরি সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটে। 10 সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরে নবীনগর হাউজিং এলাকায় গণপিটুনির ঘটনায় নিহত হন 2 জন। সুযোগ পেলেই আইন হাতে তুলে নেওয়ার প্রবণতায় হুমকিতে জীবন। কে অপরাধী কে নির্দোষ মব সৃষ্টিতে বোঝার সুযোগ নেই বলছেন বিশেষজ্ঞরা। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRSS এর পরিসংখ্যান অনুযায়ী গত বছর সেপ্টেম্বর থেকে চলতি সেপ্টেম্বর পর্যন্ত 13 মাসে দেশের বিভিন্ন স্থানে গণপিটুনিতে 204 জন নিহত হয়। আর মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন MSF বলছে শুধু গত অক্টোবরে গণপিটুনিতে নিহত হয় 12 জন। বিশেষজ্ঞদের মতে ক্ষুব্ধ বা স্বার্থ উদ্ধারী এসব ঘটনার পেছনে মূল কারণ হিসেবে কাজ করে। এই অনৈতিক আইন বহির্ভূত বা বিধি বহির্ভূত চর্চার জায়গাটা যখন বেড়ে গেল এবং যথাযথ প্রতিবাদ আইনগত বা যে ব্যবস্থা গ্রহণের প্রসঙ্গটা যখন খুব সীমিত হয়ে যাচ্ছে বা সীমিত থাকছে, তখনই যে মব যারা করতে চান বা মব মনস্ক ব্যক্তি যারা, তারা অনেক বেশি উৎসাহ উদ্দীপনা পাচ্ছে। এই জায়গাটাতে লাগাম টেনে ধরা খুবই প্রয়োজন এবং জরুরি ভিত্তিতে প্রয়োজন। তা না হলে এই মবের প্রসঙ্গ সামনের নির্বাচন পর্যন্ত, নির্বাচনের যে পরিবেশ বা নির্বাচনী মাঠে যে উত্তাপ, নির্বাচনে যে উত্তাপ, সেই নির্বাচনী উত্তাপকেও কিন্তু নানাভাবে প্রশ্নবিদ্ধ করতে পারে। তবে পুলিশের দাবি এমন অপরাধের সাথে জিরো টলারেন্স নীতি তাদের। মবের বিষয়ে আমাদের সবসময় জিরো টলারেন্স, কিন্তু একটা জিনিস হয় কি, মবের ক্ষেত্রে এটা একটা তাৎক্ষণিক রিয়াকশন। তো এখন এমন হয়, দেখা গেছে যে এমন একটা সংখ্যা বা গুজবের ভিত্তিতে মবটা তৈরি হয়েছে, এমনও দেখা গেছে। এখন পুলিশ সদস্য ইনিশিয়ালি এক ধরনের রিয়াকশন করে, সংখ্যা হয়তো কম থাকে, তখন একটা অপ্রীতিকর ঘটনা ঘটে। কিন্তু যখনই আমরা যাই তখন আমরা অতিরিক্ত ফোর্স সেখানে যে মোতায়েন হয় এবং প্রতিটা ঘটনায় কিন্তু মবের আমরা কিন্তু তদন্ত করা হয়েছে এবং তদন্ত এটা চলমান এবং বেশ কিছু ঘটনায় আমরা আসামিদেরকে অ্যারেস্ট করে আদালতে সোপর্দ করেছি। সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় জনগণকে সচেতনতার পাশাপাশি দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত সমাজ গড়ার তাগিদ বিশেষজ্ঞদের। জাহিদ রহমান, RTV, ঢাকা। 3 দফা দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। জাতীয় শহীদ মিনার থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষকদের ছত্রভঙ্গ করে পুলিশ। আহত হন বেশ কয়েকজন। অনেক শিক্ষককে আটক করার অভিযোগও করেন আন্দোলনরত শিক্ষক নেতারা। সর্দার রাজীবের প্রতিবেদনে বিস্তারিত। শনিবার বিকালে শাহবাগ মোড়ে শিক্ষকরা অবস্থান নিলে তাদের সরিয়ে দিতে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় লাঠিচার্জে বেশ কয়েকজন শিক্ষক আহত হন। আন্দোলন থেকে শিক্ষকদের আটক করার অভিযোগ করেছেন শিক্ষক নেতারা। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির উপর পুলিশ যে বর্বরোচিত হামলা চালিয়েছে, সেই জন্য আপনার ভাই, আপনার বোন, আপনার সহকারী শিক্ষক, আপনার প্রধান শিক্ষক হসপিটালের বেডে গুলিবিদ্ধ অবস্থায় প্রিন্টার খেয়ে আহত হয়ে শুয়ে আছে। এ সময় আটক শিক্ষকদের মুক্তির পাশাপাশি 3 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। হুঁশিয়ারি দেন দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়ার। সকল শিক্ষকের প্রতি আজকের এই সমাবেশ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঢাকা ছাড়ব না, আপনারা ঢাকায় আসবেন। এর আগে সকালে 10ম গ্রেডে বেতন সহ 3 দাবিতে প্রাথমিক শিক্ষকের দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষকরা। তাদের সাথে বৈষম্য হচ্ছে জানিয়ে এ সময় নেতারা বলেন, অধিকার আদায় ছাড়া ঘরে ফিরে যাবে না তারা। 16 বছর পূর্তিতে সহকারী শিক্ষকদেরকে উচ্চতর গ্রেড থেকে বঞ্চিত করা হয়েছে, সে উচ্চতর গ্রেড দিতে হবে। শিক্ষকদের যাপিত জীবনের সামাজিক মর্যাদা যদি প্রতিষ্ঠিত না করে, দিনের পর দিন শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা
শিক্ষকতা পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ যে যোগ্যতা নিয়ে এই পরীক্ষায় অংশগ্রহণ করি সেই যোগ্যতায় সবাই 10ম গ্রেড পাচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না। টিসিউ ডিপ্লোমা তারাও পাচ্ছেন 10ম গ্রেড, অথচ আমরা 10ম গ্রেড পাচ্ছি না। আমরা অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করার পরও। সর্দার রাজীব, RTV, ঢাকা। প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের আন্দোলনের কারণে শিশুদের পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকার শীর্ষক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, প্রধান শিক্ষকদের 10ম গ্রেড দেওয়ার পর সহকারী শিক্ষকদের 11তম গ্রেড দেওয়ার চেষ্টা চলছে। সহকারী শিক্ষকরা 10ম গ্রেড দাবি করে যে আন্দোলন করছে তার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেন উপদেষ্টা। প্রধান শিক্ষকদের 10ম গ্রেড দিয়েছি এবং তাদের জন্য সহকারীদের জন্য আমরা 11 গ্রেডের জন্য অনবরত চেষ্টা করে যাচ্ছি। এই পরিপ্রেক্ষিতে এসে 10ম গ্রেডের দাবি ধরে আন্দোলন করা এটা কতটুকু যৌক্তিক বিবেচনা? নতুন টেলিকম খসড়া নীতিমালার কারণে লাখ লাখ লোক চাকরি হারাবেন বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। বন্ধ হয়ে যাবে তিলে তিলে গড়া দেশীয় উদ্যোক্তাদের ব্যবসা। কেবল বিদেশি কোম্পানির স্বার্থ রেখে নীতি বাস্তবায়ন হলে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন দেশীয় উদ্যোক্তারা। জুলাই বিপ্লবের পর ইন্টারনেটকে মৌলিক পণ্য বলা হলেও নীতিমালা এর পরিপন্থী বলেও মনে করেন তারা। তৌহিদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি টেলিকম আইন 2025-এর খসড়া নীতিমালা করেছে অন্তর্বর্তী সরকার। খাতের দেশীয় উদ্যোক্তারা এই নীতিকে দেশ, অর্থনীতি এবং কর্মসংস্থান বিরোধী বলে মন্তব্য করেন। রাজধানীতে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন তারা। আপনারা দেশীয়রা আপনারা ব্যর্থ হয়েছেন, আমরা পুরো ইন্ডাস্ট্রি চাই যে বিদেশি ইনভেস্টমেন্ট আসুক, তারাই দেশে ব্যবসা করুক, তাহলে আমরা এখন থেকে বন্ধ হয়ে যাই। এমন নীতি বাস্তবায়ন হলে ইন্টারনেট গ্রাহকের খরচ 20% বেশি বেড়ে যাবে বলে জানান উদ্যোক্তারা। 2001-এর নীতিমালার কারণে দেশীয় কোম্পানিগুলোর বিনিয়োগ বেড়েছে মন্তব্য করে নতুন নীতিমালার ফলে এসব বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে। এ পর্যন্ত রাষ্ট্র কতগুলো রেভিনিউ শেয়ারিং পেয়েছে আইএজি থেকে, আর মোবাইল অপারেটর থেকে বিক্রি করে সেখানে কত টাকা অর্থ পাওয়া গিয়েছে। এই পলিসি অ্যাডপ্ট অথবা আপগ্রেডেশনে লোকাল এন্টারপ্রেনিয়াররা যাতে বিজনেস করতে পারে, এমপ্লয়মেন্ট যাতে ঠিক থাকে, দেশের রেভিনিউ যাতে ঠিক থাকে, এবং এই ইকোসিস্টেম সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করছে এই ম্যাক্রো ইকোনমিকে বুস্ট আপ করার ক্ষেত্রে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বলছে, বিগত সময়ে 2500 কোম্পানি সরকারকে বিপুল পরিমাণ রাজস্ব দিয়ে আসছে। কর্মসংস্থান হয়েছে লাখ লাখ মানুষের। নীতিমালা যদি অনুমোদন হয় এবং দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ যদি সুরক্ষা না হয়, সকলকে আহ্বান করব যে আপনারা আইনের মাধ্যমে এটা মোকাবেলা করেন। কেবল টেলিকম নয়, প্রতিটি ক্ষেত্রে ইউনূস সরকারের উপর সাধারণ মানুষের আস্থা নেই বলেও মন্তব্য করেন এই সিনিয়র সাংবাদিক। এই সরকার যতদিন আছে এদের কাছে কান্নাকাটি করলে হয়তো আপনার চোখের পানিটাই নষ্ট হবে। তাদের একটা মিশন নিয়ে আসছে, সেই মিশনের মধ্যে আগে পাশে ডাইনে বামে আপনারা কেউ নাই। প্রাইভেট সাবমেরিনের অনুমতি দিলে ইন্টারনেট খরচ অর্ধেক কমে আসবে বলেও জানান উদ্যোক্তারা। প্রত্যেকটা লেয়ারই আসলে এই নীতির সাথে সাংঘর্ষিক। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। সমাজ থেকে বৈষম্য দূর না হলে নির্বাচন সংস্কার কোনোটি সুষ্ঠুভাবে করা সম্ভব নয় বলে জানিয়েছেন নাগরিক সংলাপের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় সমাজের সব স্তরে বৈষম্য ঠেকাতে আইন প্রবর্তনের অঙ্গীকার করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। সংলাপে প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, প্রস্তাবিত আইনটি বর্তমান রূপে কার্যকর হলে পদে পদে জনসাধারণকে ভোগান্তির শিকার হতে হবে এবং দীর্ঘসূত্রতার কারণে এর উদ্দেশ্য ব্যাহত হবে। বৈষম্য বিরোধী আইনের প্রস্তাবনায় বৈষম্যের যে সংজ্ঞা দেয়া হয়েছে তা সমর্থনযোগ্য নয়, বরং এখানেও বৈষম্য করা হয়েছে বলে জানান তিনি। ন্যায্য বিচার চাইব, কিন্তু নাগরিকের সুরক্ষা থাকবে না, এটা হতে পারে না। একই রকম ভাবে যদি আমরা চাই নির্বাচন, তাহলে অবশ্যই এই সর্বজনীন বৈষম্য বিরোধী আইনের প্রয়োজন প্রবর্তন। এই যে বৈষম্যের যে ডেফিনেশন আপনারা আইনের মধ্যে দিয়েছেন, আমি এই আইনটাকে সমর্থন করতে পারছি না। আপনি এখানে বৈষম্য বিরোধীর কথা বলতে যে এমন কিছু ক্যাটাগরাইজ করেছেন,
আপনারা আইনের মধ্যে নিজেরা বৈষম্য করছেন। এলডিসি পরবর্তী সময়ে দেশের জন্য বড় চ্যালেঞ্জ হবে মেধাস্বত্ব সুরক্ষা নিশ্চিত করা, এমনটাই মন্তব্য করেছেন এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসোর্স সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন। সকালে এফবিসিসিআই আইআরসি সেন্টারে ফোকাস গ্রুপের আয়োজনে বাংলাদেশে পোস্ট এলডিসি প্রতিযোগিতামূলক সক্ষমতা অর্জনে মেধাস্বত্ব ব্যবস্থার শক্তিশালীকরণ বিষয়ক এক আলোচনা সভায় তিনি এসব কথা জানান। তিনি আরও বলেন, সময় মতো নিজেদের উদ্ভাবন ও সৃজনশীল কাজের আইনি সুরক্ষা না দেয়া হয় তাহলে বিদেশি প্রতিষ্ঠানের পেটেন্ট ও প্রযুক্তি ব্যবহারে অতিরিক্ত ব্যয়ের মুখে পড়তে হবে। এতে দেশীয় উদ্যোক্তাদের প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে। এ সময় শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান, ডব্লিউটিও সেলের সাবেক মহাপরিচালক হাফিজুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ওখানে যে দেখলাম তখন আমি হ্যাঙ্গার বানাই। আমাদের বড় বড় গ্রুপ বলেন, আমরা যারাই বলেন, রিয়েলিটি এরকম। অথচ আমি যদি নিজে প্রোডাক্টটা ডেভেলপ করতে পারতাম, আমি ফ্যাব্রিকটা নিজে সোর্স করতে পারতাম, আমি অ্যাক্সেসরিজটা নিজে সোর্স করতে পারতাম, আমি একটা প্রোডাক্ট যখন দিতে পারতাম তখন কিন্তু আমি সিএমও বেশি পাইতাম। আর ওই যে সোর্সিংগুলি যে আমরা করবো ওখান থেকে কিন্তু কিছু টাকা কিন্তু আমরা সেভ করতে পারতাম। বনানী সোসাইটি উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বনানী মডেল স্কুল মাঠে সাধারণ সভা শেষে দুটি প্যানেলে নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলে বিকেল 5টা পর্যন্ত। দুটি প্যানেলে 21 জন নির্বাচন করেন। এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 12 প্রতিদ্বন্দ্বী। বাকি 9টা পদের জন্য 1500 ভোটার নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সরকারি মালিকানাধীন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের চাকরিচ্যুত প্রায় 700 শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার পুনর্বহাল এবং ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সামাদ মৃধাকে গ্রেফতারের দাবি করেছে ভুক্তভোগীরা। সরকারি জাতীয় প্রেস ক্লাবের সামনে ইডিসিএল এর চাকরিচ্যুত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা এই দাবিতে মানববন্ধন করে। তাদের অভিযোগ, সামাদ মৃধা কোম্পানিটির এমডি পদে যোগদানের পর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গোপন রেখে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করেন। ছাঁটাই হওয়া অ্যাডহক ও ক্যাজুয়াল কর্মীদের 5 থেকে 10 লাখ টাকা ঘুষের বিনিময়ে পুনরায় নিয়োগ, বোর্ডের অনুমোদন ছাড়াই জনপ্রতি 3 থেকে 5 লাখ টাকার বিনিময়ে 75 থেকে 80 জনকে স্থায়ীকরণ, অর্থের বিনিময়ে পদোন্নতি সহ বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য সহ যৌন হয়রানির মতো ঘটনায় জড়িয়েছেন। এ বিষয়ে প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা। জাঁকজমকপূর্ণ আয়োজনে বৃহত্তর যশোর সমিতি ঢাকার নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে যশোর সমিতির সভাপতি, শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান এর সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ ঢাকায় বসবাসরত যশোর জেলার গণ্যমান্য ব্যক্তিরা। অনলাইনে হলেও এই বিষয়ে এদেরকে জানায় রেখো যে আমার আব্বা এখানে মারা গেছে। স্টাডিনেট সম্প্রতি অস্ট্রেলিয়ায় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সুবিধার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই স্টাডিনেট 2 যুক্ত করেছে। শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় পড়াশোনার বিষয়ে তথ্য ও আবেদন প্রক্রিয়ায় সহজ করতে এ প্রযুক্তি যুক্ত করা হয়েছে বলে জানায় স্টাডিনেট। এ সময় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম হোসেন বলেন, এই মাইলফলক কেবল প্রযুক্তিগত উদ্ভাবনী নয়, বরং স্থিতিস্থাপকতা এবং পুনর্গঠনেরও প্রতীক। এর মাধ্যমে সহজে অস্ট্রেলিয়ায় পড়াশোনার কোর্স, বিশ্ববিদ্যালয়, জীবনযাত্রার ব্যয় এবং ভিসার নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হবে। স্টাডিনেট 2012 সাল থেকে সুনামের সঙ্গে বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা পরিষেবা দিয়ে আসছে। এবার সরকারি শাটডাউনের কবলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ফ্লাইটস। দেশটির ভেতরের রুটে 5000-এর বেশি ফ্লাইট বাতিল এবং দেরিতে ছেড়েছে। ডোনাল্ড ট্রাম্প সরকারের শাটডাউনের কারণে যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচলে এমন বিঘ্ন ঘটেছে। মার্কিন পরিবহন মন্ত্রী বলছেন, পরিস্থিতি এমন থাকলে আগামী সপ্তাহে 10% ফ্লাইট বাতিল হতে পারে। এ বিষয়ে আরও জানাচ্ছেন ইমরুল হাসান।
মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে চলা শাটডাউনের কবলে পড়েছে দেশটির উড়োজাহাজ সংস্থাগুলো। সরকারি কর্মী সংকটের কারণে শুক্রবার কমপক্ষে 40টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ফ্লাইট বাতিল করে কর্তৃপক্ষ। বিবিসি বলছে ওয়াশিংটনের রিগান বিমানবন্দরের ফ্লাইটগুলো গড়ে 240 মিনিট দেরিতে এসে পৌঁছাচ্ছে। আমেরিকান সাউথ ওয়েস্ট ও ডেল্টার মতো বড় বিমান সংস্থাগুলো বিবৃতি দিয়ে জানিয়েছে তারা যাত্রীদের অসুবিধার কারণে অর্থ ফেরত ও বিনামূল্যে ফ্লাইট বদলের সুযোগ দিচ্ছে। ইতিমধ্যেই 40টি প্রধান বিমানবন্দরে ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। এর মধ্যে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো ও ওয়াশিংটন ডিসির মতো বড় শহরও রয়েছে। যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রী সিন ডেফি বলেছেন কেবল 4% ফ্লাইট বাতিল হয়েছে। পরিস্থিতি এমন থাকলে আগামী সপ্তাহে 10% ফ্লাইট বাতিল হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তিনি। এছাড়া সরকার শাটডাউন বন্ধ না করলে 20% ফ্লাইট কমিয়ে দিতে পারেন বলে জানিয়েছেন দেশটির পরিবহন মন্ত্রী সিন ডেফি। সময় যত যাচ্ছে উড়োজাহাজ সংস্থাগুলো বেশি জটিলতায় পড়ছে। শাটডাউনে বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্মকর্তাদের অনুপস্থিতির কারণে শুক্রবার আটলান্টা, সান ফ্রান্সিসকো, হিউস্টন, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক সহ 10টি বিমানবন্দরে শত শত ফ্লাইট দেরিতে ছাড়ে। রিগান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে গড়ে ফ্লাইটগুলো 4 ঘন্টা দেরিতে ছেড়েছে। এছাড়া 17% ফ্লাইট বাতিল করা হয়েছে আর অন্তত 40% ফ্লাইট দেরিতে ছেড়েছে। তাছাড়া 38 দিন ধরে চলা সরকারি শাটডাউনের কারণে 13,000 উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রক ও 50,000 নিরাপত্তা তল্লাশি কর্মকর্তারা বেতন ছাড়াই কাজ করছেন। বিশেষজ্ঞরা বলছেন এর ফলে অনেকেই কর্মস্থলে অনুপস্থিত থাকছেন। তবে অত্যাবশ্যকীয় কর্মী হওয়ায় শাটডাউনের সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের বেতন ছাড়াই কাজ চালিয়ে যেতে হচ্ছে। এদিকে চলমান শাটডাউন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম শাটডাউনে পরিণত হয়েছে। ইমরুল হাসান, RTV। জাতীয় দল ও প্রথম শ্রেণীর ক্রিকেটারদের মতো স্কুল ক্রিকেটেও খেলোয়াড়দের ডাটাবেজ তৈরি করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার স্কলাস্টিকা ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে RTVকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানান বিসিবি পরিচালক ও বয়স ভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর। এ সময় মাদ্রাসা ক্রিকেট চালু করতে বিসিবির নেওয়া পদক্ষেপের কথাও জানান আসিফ। পাশাপাশি পার্বত্য অঞ্চল থেকে ক্রিকেটার উঠে না আসার কারণ বের করে এর প্রতিকার নিয়ে কাজ করার কথাও জানান তিনি। আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি আমরা যে কোনো ট্যালেন্ট হান্ট হোক বা যে কোনো টুর্নামেন্ট হোক আমরা খেলোয়াড়দের ডাটাবেজ রাখবো যে কোনো লেভেলেই, বিশেষ করে 13, 14, 15 থেকে 19 পর্যন্ত যে টুর্নামেন্টগুলো হবে আমরা সবার ডাটাবেজ রাখবো যেন ভবিষ্যতে আমরা খুঁজে পেতে পারি। যেহেতু অনেক মাদ্রাসা, আমরা মাদ্রাসা বোর্ডের সঙ্গে কথা বলবো, এটা একটা সিদ্ধান্ত হয়েছে আমাদের। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।